গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? ভালো আছো তো? আর পড়াশোনা কীরকম হচ্ছে? বাড়িতে পড়ছো সবাই? আমি তোমাদের যে বাংলা ক্লাস নিচ্ছিলাম, বাংলার হচ্ছে যে আমি ফার্স্ট চ্যাপ্টারটা পড়ালাম, যে কবিতাটা সবার আমি ছাত্র, কার লেখা? সুনির্মল বসুর। এটার পুরো কবিতাটা, অনুশীলনীটা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, তাই তো? তো তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো ওই চ্যাপ্টারটা থেকে, তোমাদের নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হয়নি, পড়েছো। এবার আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে নরহরি দাস। দেখো বইয়ের চ্যাপ্টারটা, পৃষ্ঠা 4 পেজটা খোলো। পৃষ্ঠা 4 পেজটা খুললে তোমরা দেখতে পাবে নরহরি দাস আছে। কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নরহরি দাস। নরহরি দাস নামটা শুনে মনে হচ্ছে কোনো একজন ব্যক্তির নাম, মানে কোনো মানুষের নাম। হ্যাঁ, দাস দেখবে পদবী, আমাদের অনেকেরই দাস পদবী আছে। নরহরি হয়তো কারোর কারোর নামও আছে, আমাদের চেনা পরিচিত নয়, কিন্তু হয়তো নাম আছে। ঠিক আছে, তো এখানে কি বলেছে আমরা সেই গল্পটাই শুনবো। এই পড়াগুলোকে তোমরা যদি গল্পের ছলে, গল্পের মতন করে দেখো, তাহলে দেখবে বুঝে যেতে খুব সুবিধা। আর ভেতরের জিনিসটা যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা কোনো ব্যাপার হবে না। কারণ বইকে বই তোমাদের লেখার দরকার হবে না, তোমরা জিনিসটা মাথার মধ্যে ঢুকে নিলে সেটাকেই নিজেদের মতন করে ভেবেচিন্তে লিখবে, দেখবে সেটাতে তোমরা বেশি ভালো করতে পারছো। ঠিক আছে, চলো এবার আমরা তাহলে স্টার্ট করি। নরহরি দাস উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। দেখো প্রথমেই কি বলেছে, আমি বইটার থেকে পড়ে তোমাদেরকে আমি জিনিসটা বলে দিচ্ছি, বলবো। ঠিক আছে, নরহরি দাস, আমি বইটা এখানটাতেই রাখছি, কারণ ওপরটায় তুললে এরকম বইটা একটা সাদা হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেও পারবে না, একটা বাজে টাইপের দেখতে লাগছে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে, বলছে যেখানে যেখানে মাটির পাশে বন আছে, তার বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভেতরে একটা ছাগলছানা থাকতো। একটা ছাগলছানাকে নিয়ে এই কথাটা, মানে এই গল্পটা, এই কাহিনীটা হয়েছে। বলছে মাটির পাশে একটা বন ছিল, বন বেশ ঘন গাছপালা জঙ্গল থাকে, সেটাকে বন বলা হয়, তোমরা সেটা জানো। তো সেই বনের পাশে একটা মস্ত পাহাড় ছিল, মস্ত মানে অনেক বড় পাহাড় ছিল। ঠিক আছে, দেখো প্রত্যেকটার কিন্তু অর্থ তোমরা পেয়ে যাবে, যেগুলো অর্থ লেখা থাকে এই বই থেকেই তো থাকে, তোমরা সেগুলো পড়বে। হ্যাঁ, দেখো তোমাদের পেছনে অর্থ দেওয়া আছে কি? হ্যাঁ, অনুশীলনীতে দেওয়া থাকে, কিন্তু তবুও আমি যেটা যেটা মনে আসবে, যেটা মনে আসছে আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, দেখি বলছে সে, মানে ওই ছাগল ছানাটার কথা বলছে, যে সে বড় হয়নি, গর্তের ভেতরে থাকতো, গর্তের ভেতরেই ছাগল ছানাটা থাকতো, কারণ সে তখনো পর্যন্ত কি হয়েছে, বড় হয়নি, মানে সে ছোট ছিল, ছোট বাচ্চা ছিল ছাগল ছানাটা, সেই জন্য সে গর্তের ভেতর থেকে বেরোতো না। তোমরা যখন ছোট বাচ্চা ছিলে, তোমরা কি তখন বাড়ির বাইরে বেরোতে না? সেই রকমভাবে ছাগল ছানাটা যখন ছোট ছিল, বাড়ির ভেতরেই বাস করতো, বাইরে সে যেত না, গেলেই তার মা তাকে বারণ করতো, বলতো কি, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে সে ভয় পেত। তো আমাদেরকে বাচ্চাবেলায় যখন আমরা ছোট ছিলাম, তোমরা যখন ছোট ছিলে, মারা কি বলতো, ছেলে ধরা নিয়ে যাবে, লোক তুলে নিয়ে চলে যাবে, এরকম বলতো না? বলতো বলে আমরা কি করতাম, ভয়ের মধ্যে, ভয়ে আমরা বাড়ি থেকে বেরোতাম না। সেরকমভাবে ছাগল ছানাটাও ভয় পেত, সে বাড়ির বাইরে, তার যেটা বাড়ি ছিল কি ছিল, ওই পাহাড়ের ভেতরের গর্ত, সেখানে সে বাস করতো, সেটাই তার বাড়ি, যেখানে যে বাস করে সেটাই তার বাড়ি হয়ে যায়। তার জন্য সে সেখান থেকে বেরোতো না। তারপর দেখো একদিন কি হলো, সে ভেতরেই থাকতো, আর বাইরে থেকে একটু একটু করে উঁকি মেরে মেরে দেখতো। আমরা যখন একটু একটু বড় হয়েছে, আমরা তখন বাড়ির জানলা থেকে উঁকি মেরে রাস্তাটা দেখতাম, মাদের সাথে বেরোতাম, বাবাদের সাথে, বাড়ির বড়দের সাথে বেরোতাম, কিন্তু একা একা তো বেরোতাম না, তাই না? তারপর কি বলছে দেখো, একদিন এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। সে একদিন উঁকি মেরে দেখতে দেখতে দেখলো যে একটা মস্ত বড় ষাঁড়, মস্ত মানে বিশাল বড়, অনেক বড় একটা ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড় জন্তু
কখনো দেখেনি, কারণ সে তো তার গর্তের মধ্যেই থাকতো, সে এত বড় জন্তু দেখেনি কখনো। হ্যাঁ, কিন্তু সে তার শিং দেখে মনে করে নিল ওটাও ছাগল, মানে শিঙে ছাগলেরও শিং আছে আর ষাঁড়েরও শিং আছে, সে ভাবলো ওটাও বোধহয় ছাগল, মানে তারই মতন, হয়তো ও ছোট ও অনেক বড়। খুব ভালো জিনিস খেতে এত খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়ে গেছে। বাচ্চা ছাগলটা ভাবছে ও নিশ্চয়ই অনেক ভালো ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো তুমি কি খাও, মানে জিজ্ঞাসা করলো যে তুমি কি খাও যে এত বড় হয়েছ। সেটা তার মনে মনে প্রশ্নটা জাগলো যে কি কিসের জন্য, দিয়ে সে এই প্রশ্নটা করে ফেললো। ষাঁড় বলল, আমি ঘাস খাই। ষাঁড় ঘাস খায়। ছাগলছানা বলল, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ঠিক তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে ঘাস তো আমার মাও খায়, কিন্তু তোমার মতো তো এত বড় হয়নি, তাহলে তুমি কীরকম ঘাস খাও যে তুমি এত বড়? তার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে। ষাঁড় বলল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ষাঁড়ের পেটটা অনেক বড়, অনেক বেশি বেশি খায়, আমাদের পেটটা ছোট ছোট, তোমাদের পেটটা ছোট ছোট, তাই তোমরা ছোট ছোট কম খাও। যাদের আরও বড়, যখন আমরা আরও বড় হচ্ছি, তোমরা যখন আরও বড় হবে, যেটা ধরো এটা খেতে তখন আরও বেশি বেশি খাবে, তাই তো? সেরকম বলছে। ছাগলছানা বললো, সে ঘাস কোথায়? ষাঁড় বললো, ওই বনের ভেতর, একটা বন দেখালো, যে বলছে ওই বনের ভেতর এরকম এই ঘাস আছে। হ্যাঁ, ছাগলছানা বললো, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে গিয়ে বলল, ওই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে এত ঘাস ধরলো, সে যত পেল ততই ঘাস খেয়ে নিল। ওই ছাগলছানাটা ভাবলো, কারণ ছাগলছানাটা ভাবলো ওর মতো যদি আমিও এত বেশি বেশি ঘাস খাই, আমিও এত বড় হয়ে যাব। এই ভেবে সে অনেক অনেক খেতে শুরু করে দিল। ঘাস খেয়ে তার পেট এমন ভর্তি হয়ে গেল, সে আর নড়তে চড়তেও পারল না, হাঁটা চলাও করতে পারল না। তারপর দেখো কি হলো, এবার সন্ধে হয়ে এলো। ষাঁড় বলছে, চলো এবার বাড়ি ফিরে যাই, খাওয়া হয়ে গেছে তো, এবার চলে যাবে। তখন ছাগলছানা কি বলছে, যে আমি এত খেয়ে ফেলেছি, আমি কিন্তু আর যেতে পারবো না। সে বলছে, তুমি চলে যাও, আমি এই গর্তের মধ্যে রয়ে যাচ্ছি। কিন্তু সেই গর্তটা কিসের ছিল জানো? সেই গর্তটা ছিল একটা শেয়ালের। সেই শেয়াল বাঘমামার বাড়িতে নেমন্তন্ন ছিল বলে খেতে গেছিল, যার জন্য তার গর্তটা, তার বাড়িটা ফাঁকা ছিল। কিন্তু সেটা তো আর ছাগলছানা জানে না, ছাগলছানা তার মধ্যে ঢুকে পড়েছে। এবার শেয়াল এসে দেখছে কি, যে তার ভেতরে একটা অন্ধকার অন্ধকার, আর ছাগলের গায়ের রং তোমরা জানোই, কালো কালো। তো সে বুঝতে পারেনি যে ওটা কি ছিল, সে ভেবেছে বোধহয় কোনো রাক্ষস হবে। সেও এবার শিয়ালও এবার ভয় পাচ্ছে যে কোনো রাক্ষস নাকি আমাকে আবার খেয়ে ফেলবে নাকি। হ্যাঁ, সেই সময় সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, সে মানে কে? সে শিয়াল জিজ্ঞাসা করলো, গর্তের ভিতর কে? তখন ছাগলছানার ভারী বুদ্ধি ছিল, সে বুদ্ধি করে বলল, কি দেখো, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। মানে লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। বলছে সিংহের মামা, মানে ছাগলছানা নিজেকে পরিচয় দিচ্ছে সিংহের মামা। হ্যাঁ, বলছে 50টা বাঘে আমার একবার খাওয়া হয়, এইরকম। সিংহ শুনেই তো বাবা গো বলেই সেখান থেকে ছুট দিল, এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে সে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি হন্তদন্ত হয়ে ব্যস্ত হয়ে ফিরে এলে যে? সিংহ হাঁপাতে হাঁপাতে বলল, মামা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। মানে ছাগলছানা যেটা বলেছে সেটা আবার তার মামাকে গিয়ে বলে দিচ্ছে। তা শুনে বাঘ ভয়ঙ্কর রেগে বটে, তার এত বড় আস্পর্ধা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক ঘাস। শিয়াল বলল, আমি আর সেখানে যেতে পারবো না, আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাকে খেতে আসে, তাহলে তুমি তো দুলাভে পালাবে, আমি তো তোমার মতো ছুটতে পারবো না, আর সে বেটা আমাকে ধরে ফেলবে। শিয়াল এবার খুব ভয় পেয়ে গেছে। বাঘ বলল, তা কি করে হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। বলছে তোমাকে ফেলে আমি পালাবো না। শিয়াল বলল,
তবে আমাকে তোমার লেজের সাথে বেঁধে নিয়ে চলো। মানে বাঘ যদি ছুটবে তখন ওর লেজে টানা হয়ে হয়ে ও ছুটে চলে যেতে পারবে, শিয়ালের বুদ্ধি। তারপর দেখো কি বলছে, তো কেমন লাগছে বলো? কত সুন্দর মজার লাগছে না গল্পটা? কত ইন্টারেস্ট, দেখো শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ দেখো এবার, তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে শক্তপোক্ত করে বেঁধে নিল। শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না, এই যে বেঁধে নিয়েছে আমি নিশ্চিন্ত। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদেরকে দেখে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে করে দড়ি, লেজে দিয়ে দড়ি। মানে বলছে যে আমি তোকে 10টা ভাগের জন্য আমি করি, মানে তোকে আমি টাকা পয়সা, যে তখন করেছিল তো করির বিনিময়ে লেনদেন হতো, তো তোকে আমি এটা দিলাম, তুই মোটে একটি ধরে নিয়ে এলি। যে আবার বাঘকে বোকা বানানোর জন্য এই কথাটি বলছে। শুনেই তো বাঘের প্রাণ উড়ে দিয়েছে। সে এবার বাঘ ভয় পেয়ে যাচ্ছে। সে ভাবছে যে শিয়াল নিশ্চয় তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তাকে এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে এবার 50 হাত এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধা নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলোয় টক্কর খেতে খেতে বাঘের সাথে সাথে চলে গেল। শিয়াল চেঁচিয়ে বলে, মামা আল, মামা, মামা আল। সে শুনে বাঘ ভাবে বুঝি এই নরহরি দাস, তাই সে আরো বেশি করে ছুটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে শেষ হলো দিন রাত। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়াল সেদিন ভারী সাজা হয়েছিল শিয়ালের। সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ তার কিছুতেই গেল না। শিয়ালের বাঘের উপর যে রাগ হলো সেই রাগ আর গেল না। কারণ কি, যে বাঘ তাকে এমনভাবে ছুটলো, তার লেজে যে সে বাঁধা ছিল, এমন ছুটলো তার পুরো গা ক্ষতবিক্ষতে ভরে গেল। সে খুব আঘাত পেয়েছে। সেই জন্য কি করলো, সে বাঘের উপর তার খুব রাগ হয়ে গেল। তাহলে গল্পটা তোমরা বুঝতে পারলে যে একটা ছাগল ছানা, ছোট্ট বাচ্চা ছানা, কিন্তু তার কতটা বুদ্ধি। দেখো, আমাদের কোনো বিপদে পড়লে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বার করতে হবে। তোমরাও তাই করবে। এই গল্পটা থেকে নীতি কথা হিসেবে এটাই আসবে যে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, কারণ কোনো কিছুতে হঠকারিতা করে কোনো কিছু করলে সেই সমস্যার সমাধান হয় না। ঠিক আছে, তোমরা এই গল্পই বলবো, কারণ গল্পের মতনই তো। হ্যাঁ, এই গদ্যটা তোমরা পড়ো, তারপর আমি এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে পরের ক্লাসে আবার আলোচনা করব। ঠিক আছে, সবাই এটা মন দিয়ে পড়ো। সবাইকে টাটা।